নমস্কার বন্ধুরা, আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে ফুকেট যাওয়ার গল্প। আজ তোমাদের সকলের সাথে শেয়ার করব আমাদের প্রথম গন্তব্যের অভিজ্ঞতা। ফুকেট এয়ারপোর্টে শেষ মুহূর্তের তাড়াহুড়োর মধ্যে সেভাবে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তবে এয়ারপোর্টের বাইরে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ওখানকার এক চলতি অ্যাপ বোল্ট, সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে চললাম আওপো গ্র্যান্ড মারিনা পিয়ারের উদ্দেশ্যে। আমাদের নেক্সট যাত্রা সেখান থেকেই কো ইয়াও ইয়াই নামক একটি দ্বীপে। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। চারিপাশের গাছপালা দেখতে দেখতে আমরা রওনা দিলাম আওপো গ্র্যান্ড মারিনার দিকে। ফাইনালি এখন আমরা ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আওপো গ্র্যান্ড মারিনার দিকে। সেখান থেকে আমাদের ফেরি আছে ওখানে আমাদের সান্তিয়া রিসর্টে আমাদের বুকিং আছে। আচ্ছা, টোটাল প্রসেসটা বলি যে কিভাবে আমরা এলাম। আমরা অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানেক্টেড ফ্লাইট নিলাম, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নিলাম, নিয়ে প্রথমে সিঙ্গাপুরে নেমে দেন সিঙ্গাপুর থেকে আবার ফ্লাইট নিয়ে এলাম হচ্ছে ফুকেট এয়ারপোর্টে। এসে গেছি, হ্যাঁ এসে তারপর সেখান থেকে বেরিয়ে একটু এগিয়ে আমরা একটা ক্যাব নিলাম এবং সেটা আমাদের নামিয়ে দিচ্ছে হচ্ছে আওপো গ্র্যান্ড মারিনা। সেখান থেকে আমরা আবার ফেরি নিয়ে যাব হচ্ছে কো ইয়াও ইয়াইতে। এতটা সময়ের জার্নির পর আমাদের চোখ মুখ প্রায় বসে গেছিল, তবে কোথাও যেন এক্সহস্টেড হওয়ার পাশাপাশি এক্সাইটেডও ছিলাম। এই যে আওপো গ্র্যান্ড মারিনা চলে এসেছে। এখানে পৌঁছে এই লবি রুমটিতে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের ফেরির জন্য। এখানে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক, কফি, তাছাড়াও বিভিন্ন রকমের স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। কফি খেতে খেতেই অভিজিৎ বোঝাচ্ছিল যে আমাদের এখানকার ফর্মালিটিস গুলো কি কি বাকি আছে। আর এখান থেকেই আমরা পেয়ে গেছিলাম আমাদের প্রথম রিসর্ট সান্থিয়ার রুম নাম্বার। প্রায় 30 মিনিট আমরা সেদিন ওখানে অপেক্ষা করেছিলাম, আর অভিজিৎ ট্রাই করে দেখছিল ওখানকার লোকাল স্ন্যাক্স গুলো, যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। এই যে এটি হলো আমাদের সান্থিয়া রিসর্টের রুম নাম্বারের কনফার্মেশন। আমাদের রুম নাম্বার হলো 1201। এটি দেখে এত খুশি হচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল কতক্ষণে আমরা রিসর্টে গিয়ে ঢুকবো। আমাদের পাশাপাশি আরো অনেকেই সেই একই লবি রুমে অপেক্ষারত ছিল। তারাও আমাদের সাথে সান্থিয়া রিসর্টে যাচ্ছেন। আমরা সবাই মিলে একই সাথে রওনা দেব আমাদের স্বপ্নের রাজ্যের উদ্দেশ্যে। সত্যি স্বপ্নের রাজ্য। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর নীল জল, এ তো সত্যি আগে কখনো দেখিনি। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর এবার চলে এলো আমাদের ফেরিতে ওঠার পালা। ফেরিতে ওঠার আগে যেখানে যতটা সম্ভব আমরা প্রকৃতিকে ক্যামেরা বন্দি করেছি, কারণ আজ থেকে কিছু বছর পর যখন এই ভিডিওগুলো চোখের সামনে আসবে, তখন এই স্মৃতিগুলো যেন আরো সুন্দরভাবে আমাদের কাছে ধরা দেবে। এই যে এটি হলো আমাদের ফেরি। এটাই চেপেই আমরা রওনা দিলাম কো ইয়াও ইয়াই এর উদ্দেশ্যে। প্রথমবার এই ফেরির যাত্রায় বেশ ভয় পেয়েছিলাম। আসলে এরকম ভাবে এর আগে কখনো যাওয়া হয়নি। এই ফেরিটির গতিবেগ এতটাই তীব্র ছিল যে সান্থিয়া রিসর্টে পৌঁছানোর আগে আমরা দুজনে ভিজে একাকার। তবে সেটাও এক নতুন অভিজ্ঞতা। নীল সমুদ্রের এই অতল জলরাশি পেরিয়ে আমরা পৌঁছালাম কো ইয়াও ইয়াইতে। এই যে এটি হলো কো ইয়াও ইয়াই এর পিয়ার। কি সুন্দর করে সাজানো না, চারিদিকে বসার ব্যবস্থা, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে রিসর্টের দিকে। আমরা প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে করতে হেঁটে চললাম রিসর্টের লবি এরিয়ার দিকে।
প্রতিটি পদক্ষেপের সাথে সাথে যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই মনে হচ্ছিল একটা ছবি তুলি। কিন্তু এই ব্যস্ততা এবং নানা রকম কাজকর্মের মাঝখানে অনেক কিছুই মিস হয়ে গেছে। অবশেষে ওই যে দূরে দেখা যাচ্ছে সান্থিয়া রিসর্টের নাম। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে প্রথমেই পড়বে রিসেপশন এরিয়া, আর এই যে এটি হলো বিচ। না, প্রথমে ওনাদের কথা মতো ভেবেছিলাম রিসেপশন এরিয়াটা কাছে, তবে তা নয়। এখানকার রেস্টুরেন্টকে অতিক্রম করতে করতে প্রাইভেট বিচের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা চললাম রিসেপশন এরিয়ার দিকে। রিসেপশন এরিয়ার দিকে যাওয়ার সময় বাহাতে পড়েছিল বিরাট বড় ইনফিনিটি পুল। এখানে বসার জায়গাগুলো থাইল্যান্ডের বিখ্যাত লং টেইল বোটের আকারের। আর ওই যে দূরে একটি ঝর্ণা, ওটি আর্টিফিশিয়াল তবে ভীষণ সুন্দর। এই যে ডান দিকে ঘুরে গেলে আমরা চলে যাচ্ছি রিসেপশনের দিকে। এই রিসর্টে নতুন আসা অতিথিদের স্বাগত জানানো হয় এই ইনস্ট্রুমেন্টটির থ্রু। এটি শুনতে বড়ই মধুর ছিল। রিসর্টে প্রবেশ করে যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করার পরই আমরা হাতে পেলাম আমাদের রুম 1201-এর চাবি। আসার পথে সমুদ্রের জলে পুরোপুরিভাবে ভিজে যাওয়ার কারণে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের আর্লি চেক ইনের জন্য। সৌভাগ্যবশত আমরা পেয়েও গিয়েছিলাম। এই যে এই গাড়িটি হলো থাইল্যান্ডীয় টোটো। আমাদের এখানে যেমন টোটো চলে তেমন কাছাকাছি যাত্রাপথ অতিক্রম করার জন্য এই ধরনের একটি গাড়ি আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। এই গাড়িটি দেখতে অনেকটা টোটোর মতো, তাই আমি নাম দিয়েছিলাম থাইল্যান্ডীয় টোটো। গাড়িতে চড়ে পাহাড়ি পথ ধরে আমরাও চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের সঙ্গীরা তখনও কিন্তু আমাদের সঙ্গেই ছিলেন একই টোটোতে। গাড়িতে বসে সমুদ্রটা দেখতে একেবারে ছবির মতো লাগছিল। কি সুন্দর! আমাদের সঙ্গীদের সহযোগিতায় আমিও একটু সুযোগ পেলাম একই ফ্রেমে বন্দী হওয়ার। ওনারাই সাজেস্ট করছিল বাইরের দিকে তাকাতে যাতে ছবিটা সুন্দর আসে। এবারের পালা হলো আমাদের এই একদিনের স্বপ্নের বাড়িটির একটি ছোট্ট ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দেওয়া। এই যে 1201 রুম নাম্বার। আসুন দেখি ভেতরে কি আছে। এই যে এই রাস্তাটা সিঁড়ি দিয়ে সোজা নেমে যাচ্ছে আমাদের ছোট্ট ভিলাটির দিকে। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের ভিলাটি থেকেও সমুদ্র কিন্তু দেখা যায়। সিঁড়ি দিয়ে নেমে আমাদের যেতে হবে এই যে বাঁদিকে সরু রাস্তাটা দিয়ে। এই ছোট্ট রাস্তাটা দিয়ে বেরিয়ে প্রথমেই চোখে পড়বে সেই নীল সমুদ্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বারান্দা। এই বারান্দায় সুইমিং পুলের পাশাপাশি আমাদের দুটো বসার ব্যবস্থা ছিল, যাতে আমরা সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারি। তাছাড়া আমাদের খাওয়া দাওয়ার জন্য একটি বসার ব্যবস্থা ছিল। কি সুন্দর লাগছে সত্যি। এই যে এখানে এই দরজাটি খুললে প্রথমেই চোখে পড়বে একটা ডাইনিং রুম। ডাইনিং রুমটিতে ছিল একটি সোফা, দুটো চেয়ার, নানা রকম ব্যবহার করার সামগ্রী আর ভীষণ সুন্দর করে সুসজ্জিত করা ছিল। থাইল্যান্ডে পশুদের মধ্যে হাতিকে খুব মানা হয়, তাই ঘরের
যাবতীয় সাজসজ্জার জিনিস বা ওয়াল হ্যাঙ্গিং এ মাঝে মধ্যে হাতির ডিজাইন দেখতে পাওয়া যায়। এখানে ছিল খাওয়া দাওয়ার জন্য নানান সামগ্রী। এই যে এখানে দিয়েছিল একটি বড় টিভি। এই টিভিটি আমাদের আর ব্যবহার করা হয়নি। এই ওয়াল হ্যাঙ্গিং গুলোর কথা বলছিলাম, খুব সুন্দর ছিল আর হাতির নানা রকম ডিজাইন করা ছিল। ওখানে আমাদের দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছিল। আর টিভির নিচে একটি ফ্রিজ ছিল, সেই ফ্রিজেও নানা রকম খাবার দাবার ছিল, কিন্তু সত্যি বলতে সেটাও আমরা ব্যবহার করিনি। এই যে এর পরের রুমটি হলো আমাদের ড্রেসিং রুম। এখানে আমাদের সাজসজ্জার জন্য নানা রকম ব্যবস্থা ছিল। এই যে প্রথমে আমাদের দুটি আলমারি দেওয়া হয়েছিল, এটি একটি আর ওই যে দূরে লাগেজের পিছনে ওখানে একটি আলমারি ছিল। এখানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জামা কাপড় রাখতে পারতাম। আমাদের সাজার জন্য একটি আয়না এবং একটি ড্রেসিং ইউনিট মতো করা ছিল, একটি না দুটি, একটি আমার একটি অভিজিতের। এখানে আমাকে একটি টোট ব্যাগও দিয়েছিল ঘুরতে বেরোনোর জন্য। এই জুসগুলো আমরা 7-Eleven থেকে কিনেছি। আচ্ছা, এই যে আরেকটি ড্রেসিং ইউনিট, আর এখানে পাশে ডাস্টবিনের ব্যবস্থাও ছিল। ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাবতীয় জিনিসের প্রয়োজন তা অলরেডি ওখানে মজুত করা ছিল। এই যে আমাদের লাগেজ আর তার পেছনে আরো একটি আলমারি, এটি আমাদের ব্যবহার করা হয়নি। এই যে তারপর এটি হলো আমাদের বেডরুম, কি সুন্দর করে সাজানো। এখানে বিছানায় লিখে দিয়েছিল হ্যাপি হানিমুন আর নানান রকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে না খাটটা? এত সুন্দর করে সবকিছু ডেকোরেট করা যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। এই যে বেডরুমের পাশে পর্দা সরালেই দেখা যাবে একটি বাথটাব। এই বাথটাবটা ঘরের সাথে একেবারে লাগু আছে। এত কিছু দেখে আমরাই চিন্তায় পড়ে গেছিলাম যে পুরো ঘরটা মানে পুরো ভিলাটা আমরা আদৌ এক্সপ্লোর করে উঠতে পারবো কিনা একদিনে। আচ্ছা, এবার আসি এখানকার মেইন অ্যাট্রাকশনের দিকে। এই যে বেডরুমের দরজা খুললেই সামনেই হচ্ছে সুইমিং পুল, আর সুইমিং পুল থেকে দূরে তাকালে হচ্ছে অতল জলরাশি, সুন্দর নীল সমুদ্র। আমরা বেডরুম থেকেই এই সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবো। এই রিসর্টটি আমরা বুক করেছিলাম ইউটিউবে বিখ্যাত চ্যানেল পেটু কাপলের ভিডিও দেখে, আর আমরা সেই ভিডিওতেই দেখেছিলাম এখানে একটি বিশাল বড় বাথরুম এরিয়া রয়েছে। এই যে এটি হলো সেই বাথরুম এরিয়া। বাথরুমের একটি পার্ট ওপেন ছিল। এই যে ওপেন শাওয়ারের ব্যবস্থা বাথরুমের ডান দিকে ছিল। সেখানে বাথরুমে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল, আর এই দরজাটা দিয়ে বেরোলেই চোখে পড়বে আমাদের সেই বাথটাবটি, যেটি বেডরুমের সাথে একদম লাগোয়া ছিল। এই যে এটি সেই বাথটাব। এখান থেকে বসেও দূরে সমুদ্র দেখতে পাওয়া যাবে। বাঁদিকে ছিল বাথরুমের আরো যাবতীয় সামগ্রী। এই যে দুটি বেসিন ইউনিট ছিল, একটি আমার আর একটি অভিজিতের জন্য। সেখানেও হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে টিস্যু পেপার, হেয়ার ড্রায়ার সবকিছুর আগে থেকেই ব্যবস্থা ছিল। যেহেতু থাইল্যান্ডে মাঝে মধ্যে বৃষ্টি হয়, তাই আমাদের জন্য ওনারা ছাতার ব্যবস্থা করে রেখেছিলেন। এছাড়াও এখানে টাওয়াল ছিল এবং আরো নানান সামগ্রী ছিল। আর ওই যে দূরে ওটি হচ্ছে ক্লোজ শাওয়ার এরিয়া, ওখানেও আমরা স্নান করতে পারি। সানথিয়ার এই ভিলাটি এতটাই সুন্দর ছিল যে আমরা এই ভিলাটির প্রতিটি কোণাকে আমাদের ক্যামেরায় বারংবার বন্দি করে রেখেছি। আর যে প্রাকৃতিক সৌন্দর্য এই ভিলাটি থেকে বসে দেখতে পাওয়া যায় তা ভবিষ্যতে আর কখনো দেখার সুযোগ পাবো কিনা জানতাম না। তাই আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি যাতে ভিলাটির প্রতিটি কর্নার আমাদের এই ভিডিওর মধ্যে বন্দি হয়ে থাকে। আজ থেকে 10 বছর পর যখন এই ভিডিওটি চোখের সামনে আসবে, কি ভালোই না লাগবে। সমস্ত স্মৃতিগুলো যেন তাজা হয়ে উঠবে, আর আমরা আরো একবার সুযোগ পাবো এই স্মৃতিগুলোকে নিয়ে বাঁচার। এখনো যখনই চোখ বন্ধ করি, চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের এই সুন্দর রং, এই নীল জলরাশি, আর বারবার মনে হয় ওই দিনগুলোতে যদি আরো একবার ফিরে যেতে পারতাম। ভিলাটিকে ক্যাপচার করতে করতে দুজনে একরকম ভুলেই গেছিলাম যে দুজনের লাঞ্চ তো এখনো বাকি।
তারপর অবশেষে এই থাইল্যান্ডীয় টোটো ধরে আমরা চললাম রেস্টুরেন্ট এরিয়ার দিকে। বিচের পাড়েই এদের নানান রকম রেস্টুরেন্ট ছিল, যেমন কোথাও জাপানিজ খাবার, কোথাও থাই কুইজিন, আর কোথাও সব রকমই পাওয়া যায়। সেদিন আমি আর অভিজিৎ রওনা দিয়েছিলাম সেই রেস্টুরেন্টে যেখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যায়, যাতে সারাদিনের পর আমরা অ্যাটলিস্ট আমাদের পছন্দের খাবারটুকু পেতে পারি। এখানকার প্রাইভেট বিচটি এতটাই সুন্দর ছিল যে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। আর ওইদিকে অভিজিৎ ব্যস্ত ছিল আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করার জন্য। অনেকক্ষণ আলাপ আলোচনার পর আমরা আমাদের পছন্দের খাবারগুলি অর্ডার করলাম। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছিলাম যে থাইল্যান্ড গেলে ওখানকার ডাব ট্রাই করতেই হবে। আমরা সেটি দিয়ে শুরু করলাম। সত্যি ডাবগুলি ভীষণ মিষ্টি ছিল। আমাদের অর্ডার করা পছন্দমতো খাবারগুলি চলে এসেছিল, তবে খাবারগুলি দেখেই আমরা বুঝেছিলাম যেরকম স্বাদ আমরা এক্সপেক্ট করছি এটা তার থেকে একটু ভিন্ন প্রকৃতির হবে। অভিজিৎ অর্ডার করেছিল ওখানকার রাইস এন্ড চিকেন উইথ ক্যাশিউ, আর আমি অর্ডার করেছিলাম ওখানকার থাই স্টাইলের নুডলস। খাবারের স্বাদ নিয়ে খুব ভয়ে থাকলেও খাবারগুলো আমাদের খুব সুস্বাদু লেগেছিল এবং আমরা খুব আনন্দ করে পুরো খাবারটি খেয়েছিলাম। এরপর আমরা দুজনেই 2 রকমের আইসক্রিম অর্ডার করেছিলাম। অভিজিৎ অর্ডার করেছিল কোকোনাট আইসক্রিম উইথ ম্যাঙ্গো, আর আমি অর্ডার করেছিলাম চকলেট আইসক্রিম। দুজনেই আইসক্রিম দুটো খুব ভালো করে উপভোগ করে খেয়েছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম রেস্টুরেন্টের পথ ধরে প্রাইভেট বিচটির দিকে। এখানকার বালিতে হাঁটতে এত ভালো লাগছিল যে রিসর্টে যেতে ইচ্ছাই করছিল না। কি সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমাদের মনে হচ্ছিল আমরা যদি এখানেই বসে থাকতে পারতাম। রিসর্টে ফিরে সামান্য কিছু গোছগাছ করে আর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ওখানকার প্রাইভেট বিচ ধরে হাঁটতে। কিছুটা এগোনোর পর আমরা পেয়েছিলাম আরো অনেক দোকানপাট, তবে দুজনেই একটু অসুস্থ হয়ে পড়াতে আমরা আবার ফিরে এসেছিলাম প্রাইভেট বিচে। সেখানে সামান্য কিছু ডিনার করে আমরা একটু নিজেদের মতো সময় কাটালাম। বাইরে ঠান্ডা গরমে আমরা দুজনেই একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই সেদিন আর বিশেষ কিছু এক্সপ্লোর করতে পারিনি। সামান্য কিছু খাবার খেয়ে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের রিসর্টে। আজকের পর্ব এইটুকুই। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।